আমি শুধু ভাবি কার্লো অ্যানচেলত্তি তখন কি ভাবেন? এরকম ম্যাচের শেষ সময় যখন এত উত্তেজনা, এত রোমাঞ্চ, সবকিছু হারানোর এত তীব্র আশঙ্কা, তখনও তিনি টাচলাইনের পাশে দাঁড়িয়ে ঐরকম নির্বিকার থাকেন কিভাবে? ঐরকম ভাবলেশহীন তিনি কিভাবে থাকতে পারেন? তিনি কি ভেতর থেকেই জানেন তার কোনো না কোনো শিষ্য ঠিকই তাকে বেইল আউট করবে, ঠিকই দলকে জিতিয়ে নিয়ে আসবে? আমরা কতবার রিয়াল মাদ্রিদে কার্লো অ্যানচেলত্তির এই ম্যাজিকটা দেখেছি। কতবার চ্যাম্পিয়ন্স লিগে এই ম্যাজিকটা আমরা দেখেছি। ঠিক সেটাই এখন আবার দেখলাম বিশ্বকাপের মতো মঞ্চে ব্রাজিলের কোচ হিসেবে ডাগ আউটে যখন তিনি দাঁড়িয়ে। রাউন্ড অফ 32 জাপানের বিপক্ষে ম্যাচটাতে ব্রাজিলকে কি ভীষণ অগ্নি পরীক্ষাই না দিতে হয়েছিল। আর সেইখানটাতে ঠিকই ওই ট্রু রিয়াল মাদ্রিদের স্পিরিটটা এই ব্রাজিলে এসে আনচেলত্তি নিয়ে আসতে পেরেছেন। যেই কারণে রিয়ালে যেমন তাকে হয় ভিনিসিয়াস বা রদ্রিগো এই ব্রাজিলিয়ানরাই বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে দলকে শেষ হাসি হাসিয়েছেন। এই ম্যাচেও তো ঠিক সেটাই আমরা দেখতে পেলাম। ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ওই জয়সূচক গোল, যেইটা আসলে সত্যিকার অর্থেই কার্লো অ্যানচেলত্তির দলের একেবারে সিলমোহর করে দিল। একটা ফুটবল টিম আসলে তার কোচের টিম। কোচ যেমন টিম তেমনই হয়। কার্লো অ্যানচেলত্তি একজন ইতালিয়ান। ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে সেই আরো ৫০-৬০ বছর পর একজন বিদেশি কোচ। সত্যিকার অর্থে লং টার্ম ধরলে ১ম বিদেশি কোচ এই কার্লো অ্যানচেলত্তি এবং ডেসপারেট হয়ে ব্রাজিল আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে। বছরখানেক চলে গিয়েছে। আনচেলত্তির ব্রাজিল যে ঠিক আনচেলত্তির হয়ে উঠেছেন সেইটা অত ভালোভাবে বোঝা যায়নি, যত ভালোভাবে বোঝা গেল জাপানের বিপক্ষে এই ম্যাচটাতে। এবং সেই কারণেই মনে হচ্ছে কার্লো ইজ কুকিং এবং অন্যান্য দলগুলোর আসলে ভয় পাওয়ার সময় বোধ করে চলে এসেছে এই ব্রাজিলকে নিয়ে। একজন কোচ খেলার গতি পরিবর্তনের জন্য অনেক কিছু করেন, আবার কিছু না করেও অনেক কিছু করতে পারেন। এই ম্যাচটাতে কার্লো অ্যানচেলত্তির আমরা ২ টা রূপে দেখেছি এবং দেখেছি নেইমারকে তিনি কিভাবে সামলেছেন। এই ম্যাচটাতে নেইমার না থেকেও প্রবলভাবে ছিলেন। ব্রাজিল ম্যাচ খেলেছে। প্রথমার্ধ চলে গিয়েছে পিছিয়ে থেকে। সেকেন্ড হাফের ৯০ মিনিট চলে গিয়েছে এক সমতায়। ইনজুরি টাইমে ৬ষ্ঠ মিনিটে গিয়ে ব্রাজিল গোল দিয়েছে। ১০০ মিনিটের সময় গিয়ে ম্যাচের শেষ বাঁশি বেজেছে। নেইমারকে আনচেলত্তি মাঠে নামাননি। তারপরও আমি বলছি নেইমার না থেকেও এই ম্যাচে প্রবলভাবেই আসলে ছিলেন। ব্রাজিল যে এই ম্যাচটা জিতেছে সেইখানটাতে কার্লো অ্যানচেলত্তি ব্রাজিলকে জিতিয়েছেন এবং সেইখানটাতে নেইমারেরও একটা রোল ছিল। কিভাবে সেটা? দেখেন, আমি বলছিলাম যে আনচেলত্তি বা যেকোনো কোচের ক্ষেত্রে অনেক কিছু করেন এবং হচ্ছে গিয়ে না করেও অনেক কিছু করেন। আনচেলত্তির ক্ষেত্রে আমরা দুটোই দেখেছি এই ম্যাচে। অন্ততপক্ষে ৩-৪ টা ডিসিশন রয়েছে যেগুলো ব্রাজিলকে এই ম্যাচ জিততে সাহায্য করেছে। স্পেশালি সেকেন্ড হাফে যে ব্রাজিলের পারফরম্যান্স, প্রথম অর্ধতে তারা ১-০ তে পিছিয়ে ছিল। সেকেন্ড হাফে তারা যেইভাবে স্প্রিন্টের গতিতে শুরু করল, সেইটাতে আনচেলত্তিকে ক্রেডিট দিতেই হবে অনেকগুলো জায়গাতে। নাম্বার 1, যখন সাবস্টিটিউট করা হলো লুকাস পাকেতাকে, তিনি ইনজুরির কারণে কন্টিনিউ করতে পারছেন না। ওই জায়গাটাতে কোচ এনরিককে নামিয়ে দিলেন। যেইটা খুব এক্সপেক্টেড, অনেকের কাছেই ছিল না। লুকাস পাকেতা যেখানে হচ্ছে গিয়ে তিনি মিডফিল্ডে খেলছেন, তার রোলটা হচ্ছে গিয়ে অনেক বেশি ক্রিয়েটরের, সেইখানে এনরিককে নামানো মানে খেলার ডাইমেনশনটা চেঞ্জ করা। নাম্বার 1, এই কাজটা করলেন আনচেলত্তি। নাম্বার 2, সেকেন্ড হাফে ব্রাজিল অনেক বেশি উইডথ নিয়ে খেলেছে, অনেক বেশি উইং এর ব্যবহার করেছে। সেকেন্ড হাফে আমরা দেখেছি যে রায়ান রাইট সাইডে একেবারে টাচ লাইনের সাথে ছিলেন, লেফট সাইডে যেটা ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ফার্স্ট হাফে ভিনিসিয়াসকে কিন্তু অনেক বেশি ইনসাইড চ্যানেলে আমরা দেখতে পেয়েছি। ফলে এইটা একটা ক্লিয়ার ট্যাকটিক্যাল চেঞ্জ ব্রাজিলের ছিল এবং সেইটাতেও আনচেলত্তি সফল হয়েছেন। সেকেন্ড হাফে আমরা কত ক্রস দেখেছি যে দুই সাইড থেকে জাপানের বক্সের মধ্যে পড়ছে এবং পরিকল্পনার জায়গাটা তো ঠিক সেই রকমই ছিল। ইনফ্যাক্ট ব্রাজিল যে গোলটা পেয়ে যায় সেইটাও ওরকম একটা ক্রস থেকে, একেবারে টাচ লাইন থেকে না, কিন্তু ওই জাপানের অর্ধের এই ইনসাইড চ্যানেল থেকে যেই ক্রসটা করেছিলেন গ্যাব্রিয়েল, আমি আগের ওই ভিডিওটাতে এটা মার্কিনিওস বলে ফেলেছিলাম ভুলে। গ্যাব্রিয়েল যে ক্রসটা করেছিলেন সেটা অসাধারণ বললেও কম বলা হয় এবং তাতে হেড করে গোলটা দিলেন কে? কাসেমিরো।
ওই যে আমি বলছিলাম যে একজন কোচ অনেক কিছু করেন এবং না করেও অনেক কিছু করেন। এই না করেও কিছু করাটা হচ্ছে গিয়ে ক্যাসেমিরোকে মাঠে রাখা। প্রথমার্ধটা ক্যাসেমিরোর গেছে যাচ্ছে তাই। একটা হলুদ কার্ড তিনি পেয়েছেন। ব্রাজিল যেই গোলটা কনসিড করেছে সেইখানে জাপানের ওই প্লেয়ারকে তিনি রাখতে পারেননি। তার ৩৪ বছরের পা তার ওই দৌড়ে গিয়ে তাকে ধরে রাখতে মতো অবস্থাতেই আসলে ছিল না। ফলে এইখানে যখন হলুদ কার্ডের একটা হয়ে গেছে, লাল কার্ডে ঝুঁকে আছে, ব্রাজিল পিছিয়ে আছে এবং জাপানের খেলা অনেক বেশি গতিশীল, সেইখানে কাসেমিরোকে তুলে নেওয়াটাই ছিল স্বাভাবিক। অথচ কাসেমিরোকে তিনি মাঠে রেখে দিলেন, যেটা বললাম যে কিছু না করেও অনেক কিছু করা। কাসেমিরো ওই গোল পাওয়ার আগেও কিন্তু আরেকটা গোল তিনি পেয়েই গিয়েছিলেন সেই হেডটা থেকে, এবং ওইটা অলৌকিকভাবে জাপান আসলে সেভ করে দেয়। কিন্তু এরপরে ওই গ্যাব্রিয়েলের ক্রসে তিনি একটা বুলেট গতির হেডে ফার পোস্টে দাঁড়িয়ে ব্রাজিলকে সমতায় ফেরালেন। সো এইটাও আসলে কার্লো আনচেলত্তির কাসেমিরোকে কন্টিনিউ করাটা, রিয়াল মাদ্রিদের সেই কানেকশন, ওইখানটাতে কাসেমিরো তাকে অনেক কিছু জিতিয়েছেন, তার উপরে আস্থা আছে, বিশ্বাস আছে। ফলে ওইটাও এই জায়গাটাতে কার্লো আনচেলত্তির কাজে লেগেছে খুব 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 ভালোভাবে বলেই তো আমার কাছে মনে হয়। দেখেন আরেকটা কথা আমি বলি, যখন ব্রাজিল ওই ট্যাকটিক্সে গিয়েছে যে ২ সাইড থেকে বক্সে অনেক বেশি ক্রস করবে, তখন এটা আসলে এক্সপেক্টেড ছিল যে মাঠে এইখানটাতে নামানো হওয়া, মানে ওই জায়গাটাতে চেঞ্জ যে ব্রাজিল যেখানটাতে করছে, ইগোর টিয়াগোকে সেখানে নামানোটা এক্সপেক্টেড ছিল। কেননা তিনি হচ্ছে গিয়ে প্রপার সেন্টার ফরওয়ার্ড, তিনি হচ্ছে গিয়ে এয়ারে খুব দক্ষ এবং সেই ক্রসগুলো মিট করতে পারবেন। কিন্তু কোচ ওই জায়গাটাতে কিন্তু ইগোর টিয়াগোকে নামাননি, বরং তিনি তার কৌশলে এগিয়ে গেছেন এবং সেইখানটাতে যে গোলটা যে করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, সেই মার্টিনেল্লিকে কিন্তু তিনি এই জায়গাটাতে নট নেসেসারিলি সাবস্টিটিউশনে তার কোনো পিকিং অর্ডার থাকে না যে এ আগে যাবে, এ পরে যাবে, এটা দলের কৌশলের উপর নির্ভর করে। ফলে এই মার্টিনেল্লিকে নামিয়েছেন, আর্সেনালের হয়ে যেই সিজনটা তিনি কাটিয়েছেন, ইংলিশ লিগ জিতেছেন, সেই মার্টিনেল্লি কিন্তু কাজের কাজটা করে দিয়েছেন ৯৬তম মিনিটের গোলটাতে। ফলে আনচেলত্তির এখানে অনেকগুলো জায়গায় কিন্তু রয়েছে যেই জায়গাগুলোতে আনচেলত্তির ভিক্টরি, আনচেলত্তির জয়। আর নেইমারের কথাটা আমি বলছিলাম তো, ভাই নেইমারের মতো একজন প্লেয়ারকে যখন আপনি জাতীয় দলে নিবেন, তখন ফার্স্ট 11 এ খেলানোর কোট আনকোট একটা বাধ্যবাধকতা তৈরি হয়। নেইমারের ক্ষেত্রে যেটা হয়েছে যে তার যেহেতু ইনজুরি ক্যারি করছিলেন তিনি, আগের ম্যাচটাতে ১৫ মিনিট খেলেছেন। সো তাকে ফার্স্ট 11 এ খেলাতে হবে না বা খেলার অবস্থাতেও তিনি নাই। কিন্তু যখন ব্রাজিলের ওই অবস্থা, তারা সেকেন্ড হাফটা শুরু করছে ১ গোলে পিছিয়ে থেকে। ইনফ্যাক্ট ওই সেকেন্ড হাফের শুরু থেকেও তো নেইমারকে নামানোর একটা টেম্পটেশন থাকে। আনচেলত্তি কিন্তু সেই লোভের ফাঁদে পা দেননি, বরং তিনি তার এই কার্ডটাকে হোল্ড করেছেন এবং ফাইনালি গিয়ে যে তিনি নামালেনই না। আমি ব্রাজিলের ম্যাচ শেষেই কালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলছিলাম যে হয়তোবা তার ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটাই ছিল যে যদি এক্সট্রা টাইমে খেলা চলে যায় সেই ক্ষেত্রে নেইমারকে নামাবেন। কেননা নেইমার এখনো ঠিক আরো আগে যদি নামান তাহলে হয়তোবা আধা ঘন্টার নেইমার সর্বোচ্চ হয়তোবা এখন খেলার মতো অবস্থায় আছেন। ১ ঘন্টা খেলার মতো অবস্থাতে নেইমার নেই। এবং ম্যাচ শেষে আনচেলত্তি সেই কথাটাই বলেছেন যে ব্রাজিল যদি পিছিয়ে থাকতো তাহলে ৬০-৬৫ মিনিটের দিকে নেইমারকে নামানোর প্ল্যান ছিল। যেহেতু ব্রাজিল ইকুয়ালাইজারটা পেয়ে গিয়েছে ৫৬তম মিনিটে, ফলে নেইমারকে তিনি হোল্ড করেছেন। আবার যেহেতু খেলাটা শেষ দিকে গিয়েও ব্রাজিল ওই ১-১ আছে, সেই কারণে তার পরিকল্পনাটা ছিল যে নেইমারকে তিনি নামাবেন হচ্ছে গিয়ে এক্সট্রা টাইমে, যদি ১-১ থেকেই খেলাটা ওই নির্ধারিত সময়টা শেষ হয়। এবং সেই কারণেই নেইমারকে নামাননি এবং সেই জায়গাটাতেও তিনি আসলে সফল হয়ে গেছেন। নেইমারের সাথে তিনি কথা বলছেন যে নেইমারের সঙ্গে এই পরিকল্পনার জায়গাটা ছিল। আই এম সিউর যে নেইমার ওইটাতে আসলে খুব মাইন্ড করবেন না। নেইমারের যেইভাবে ব্রাজিল জিতলো, তার যে একটা স্বপ্ন বিশ্বকাপ জয়ের, সেইখানটাতে নেইমারের কন্ট্রিবিউট করার এখনো অনেক জায়গা রয়েছে। আমি ওয়ার্ল্ড কাপে যখন নেইমারের নাম ঘোষণা হয়েছে তখন থেকেই আমি বলছি যে এই নেইমার ঠিক যে ওই শারীরিক অবস্থায় যে তার সক্ষমতার চূড়ান্ত জায়গায় রয়েছেন তা তো আর না, ইনজুরিতে তিনি পড়ার আগেই। আর ইনজুরিতে পড়ার পর তো বটেই, এই নেইমার হচ্ছে গিয়ে ইমপ্যাক্ট রাখতে পারবেন। সেইটা শেষ ১৫ মিনিট, সেইটা ধরেন এক্সট্রা টাইম, সেইটা ধরেন শেষ আধা ঘন্টা। ওই জন্যই নেইমারকে প্রস্তুত করা হচ্ছে এবং আই এম সিউর যে নেইমার এই ওয়ার্ল্ড কাপেও ব্রাজিলের খুবই খুবই সিগনিফিক্যান্ট রোল রাখার সুযোগ তার সামনে এখনো রয়েছে। তার ওই মানের একজন প্লেয়ার কিংবা ব্রাজিলের ইতিহাসের এরকম একজন কিংবদন্তি, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, তাকে কেন মাঠে নামানো হয়নি, সেইটা যেভাবে ব্রাজিল শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেল, তাতে করে নেইমার নিশ্চিতভাবেই মাইন্ড করবেন না। কেননা এইখানে মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোকের
ট্যাকটিক্যাল জিনিয়াস যে তিনি সেইটারই জয় হয়েছে। আমি বলছিলাম যে আনচেলত্তি তখন আসলে কি ভাবেন? ঐরকম মুনি ঋষির মতো ধ্যান করে তিনি কিভাবে থাকতে পারেন? কিভাবে এত নির্বিকার? কিভাবে আবেগ তাকে আসলে স্পর্শ অ্যাপারেন্টলি আসলে করছেন না? যখন ব্রাজিল এই ম্যাচটাতে ফার্স্ট হাফে পিছিয়ে ছিল, তার মাথা থেকে এটা কাজ করছিল না যে এইটা ব্রাজিলের ফুটবল ইতিহাসের একটা ভয়ংকর বিপর্যয় হিসেবে দেখা হবে যদি এশিয়ার একটা দলের কাছে, জাপানের প্রতি চূড়ান্ত শ্রদ্ধা রেখে আমি বলছি, এশিয়ার একটা দলের কাছে হেরে নকআউট পর্বের শুরুতেই ব্রাজিলের বিদায় হলে সেইটা একটা ব্রাজিলের ফুটবল ইতিহাসের আরো একটা কালো অধ্যায় হতো। কিন্তু নেইমার কে ওই সময়টাতেও আনচেলত্তি মানে নামাননি এবং তিনি নিজে তার পরিকল্পনা অনুযায়ী ম্যাচটা আসলে বের করে নিয়ে এসেছেন। এই যে আনচেলত্তি খেলা এক্সট্রা টাইমেও যদি চলে যেত, যেকোনো কিছুই তো হতে পারত। যেকোনো একটা মুভেই তো জাপান এখানে ম্যাচটা শেষ করে দিতে পারত। ইভেন টাই ব্রেকারে গেলেও তো জেতার তো চান্স জাপানের ছিল। আনচেলত্তি তখন কি ভাবছিলেন? এই যে ব্রাজিলের কোচ তিনি হয়েছেন, বছরখানেক হয়েছে। চুক্তি তার ব্রাজিলের ফুটবল ফেডারেশন বাড়িয়েছে ২০৩০ সাল পর্যন্ত। যদি নকআউট পর্বের শুরুতেই প্রথম ম্যাচটাতে রাউন্ড অফ 32 তে এশিয়ার দেশ জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় হতো। তাহলে কি ওই ২০৩০ পর্যন্ত আনচেলত্তিকে আসলে সময় দেওয়া হতো? ২০৩০ না, এই ম্যাচে হারার পরেই কি আসলে আনচেলত্তিকে সেই সময়টা দেয়া হতো? এইগুলা কি তিনি ভাবেন, নাকি তিনি জানেন যে তার শিষ্যদের কাছ থেকে কিভাবে সেরাটা আদায় করে নিতে হয় এবং শিষ্যরা তাকে টাইম এন্ড এগেইন সেই ডেলিভার করেই, যেইটা আমরা তার ক্লাব ক্যারিয়ারে সবসময় সব ক্লাবেই দেখেছি। এবং এই ম্যাচটাতে ব্রাজিল যেভাবে জিতলো সেইখানটাতে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তির ট্রু স্পিরিটটা এই ব্রাজিল টিমের মধ্যে সেইটা দেখা গেল। চ্যাম্পিয়ন্স লিগের স্পিরিটটা এই বিশ্বকাপ মঞ্চে দেখা গেল এবং সেইখানটাতে আনচেলত্তির ওই যে আমি অনেকগুলো কথাই যে বললাম যে ধরেন ওই এনরিককে নামানো পাকেতার জায়গায়, কিংবা ইগোর টিয়াগোকে না নামানো, কিংবা ধরেন ওইখানটাতে হচ্ছে গিয়ে মার্টিনেলিকে নামানো, কিংবা ধরেন হচ্ছে গিয়ে ২ সাইড থেকে ক্রস করা যেই ট্যাকটিক্সের জায়গাটাতে চলে যাওয়া, ভিনিসিয়াস এবং রায়ানকে অনেক বেশি ছড়িয়ে দিয়ে মাঠ বড় করা। সো সবকিছু মিলিয়েই এই ম্যাচে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সেরই জয় হয়েছে। আর নেইমার এই ম্যাচে খেলেন নাই, কিন্তু তাতে তার মাইন্ড করারও তিনি নিশ্চিতভাবেই এটাতে মন খারাপ করবেন না, বরং ওয়ার্ল্ড কাপ স্বপ্নটা নেইমারের এখনো অ্যালাইভ আছে, ব্রাজিলের হেক্সার স্বপ্নটা এখনো টিকে আছে এবং বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে নিশ্চিতভাবে আরও কন্ট্রিবিউট করার সুযোগ নেইমারের রয়েছে, থাকবেই। ব্রাজিল ৫টা বিশ্বকাপ ধরে জিততে পারছে না এবং সেই ২০০৬ থেকে যে শুরু করে নকআউট পর্বে যখনই ইউরোপিয়ান টিমের মুখোমুখি হয়েছে তখনই ব্রাজিল বাদ পড়ে গেছে। ২০০৬ এর কোয়ার্টার ফাইনাল ফ্রান্স, ২০১০ এর কোয়ার্টার ফাইনাল নেদারল্যান্ডস, ২০১৪ সেমিফাইনাল জার্মানি, ২০১৮ কোয়ার্টার ফাইনাল বেলজিয়াম, ২০২২ এর কোয়ার্টার ফাইনাল ক্রোয়েশিয়া। ইউরোপিয়ান টিমের সঙ্গে নকআউট পর্বে মুখোমুখি হলেই ব্রাজিল হেরে যাচ্ছে এবং সেই জন্যই এবার সেইটাও একটা কারণ, একজন ইউরোপিয়ান কোচকেই ব্রাজিল নিয়ে এসেছে, কার্লো আনচেলত্তিকে। নেক্সট রাউন্ডেই হতে পারে আরেকটা ইউরোপিয়ান টিম মুখোমুখি নরওয়ে, মানে নরওয়ে আর আইভরি কোস্টের ম্যাচে যে জিতবে সেইটা যদি হয় তাহলে আমরা ডন কার্লো আনচেলত্তির আরও একটা মাস্টার স্ট্রোক সেই ম্যাচে দেখার অপেক্ষায় থাকবো। আর ব্রাজিলিয়ান ফুটবলের এই ইউরোপিয়ান কার্স কাটানোর মিশনটাতে ইউরোপিয়ান কোচ ডন কার্লো তার ম্যাজিকটা আরও একদম দেখাবেন বলেই তো ব্রাজিলিয়ান সমর্থকরা আশা করতেই পারেন। এই ম্যাচে কার্লো তার ম্যাজিক যেভাবে দেখিয়েছেন তাতে করে ইন কার্লো উই ট্রাস্ট ব্রাজিলিয়ান সমর্থকরা এরকম স্লোগান এখন তো দিতেই পারেন, নয় কি?